দেখো দেখো, বাসকে সবকিছু আছে, শুধু আমার দামি হারটা নেই। এ বাড়িতে আসবার দিনও তো হারটা গলায় ছিল আমার, আপনি দেখেছেন না? আমি ঠিক ওসব। আহা, অত সাক্ষী প্রমাণের দরকার কি? আমি তো জানি হারটা ছিল, কিন্তু হারালো কি করে? হারালো মানে? বলো চুরি হয়েছে। চুরি? কে চুরি করবে? বাইরের কেউ তো এখানে ঢুকে না। বাইরের কেউ না করলে বাড়ির কেউ চুরি করেছে? ছোট বৌমা, এই বাড়িতে চুরি করার মতো স্বভাব কোনোদিনও কারো ছিল না, আজও নেই। মা, এ বাড়িতে সবাই তো আর ঘরে না, পরও আছে। সোজা কথায় বলো, তুমি কাকে সন্দেহ করছো? আমি বললে তো আপনারা সবাই খেপে যাবেন, কিন্তু আমার বিশ্বাস অরুণ ছাড়া এ কাজ আর কারণ নয়। অরুণ? দেখো, অরুণ সেই ছোটবেলা থেকে এখানে আছে, ও এমন কাজ করতে পারে না। বড়দা, তখন অনেক ছিল, অনেক পেয়েছে, তাই চুরি করার দরকার পড়েনি। কিন্তু আজ যেহেতু বাবার হাতে টাকা নেই। দিব্য, তুইও বলছিস অরুণ করেছে? হ্যাঁ, কি ব্যাপার বড়দা, মা, বৌদি, কি ব্যাপার? তোমরা সকালে সবাই মিলে আমাকে নিয়ে আলোচনা করছো? আমি কি এমন মহৎ কাজ করেছি? সামান্য দুটো বাজারই করেছি, বাবুজির পছন্দ মতন মাছ তরকারি। তুই টাকা কোথায় পেলি? না, শোনো ছোটদার কথা, বাবুজির একটু শরীর খারাপ হয়েছে, ব্যবসায় সামান্য একটু মার খেয়েছে, তাই বলে বাবুজিকে নিঃস্ব হয়ে গেছে? বাবা টাকা দিয়েছে তোকে বাজারের জন্য? বাবা কখন টাকা দেবেন? বাবা ঘুমিয়ে থাকতেই তো বেরিয়ে গেছে। তাতে কি হয়েছে? সেই জন্যই তো বলে সময়ের 1 ঘা অসময়ের 10 ঘাট চেয়েও বেশি। এই দেখো, বাবুজির এখনো কত টাকা আমার কাছে আছে, দেখো দেখো দেখো। দেখেছো দেখেছো, নিশ্চয়ই হার নিয়ে কোথাও বিক্রি করে এসছো। হার? কিসের হার? নাকামি করিস না, বল ওই টাকা কোথায় পেয়েছিস তুই? আরে বাবুজি আর মা মিলে আমাকে যে টাকা দিত সেটা আমি জমিয়ে রাখতাম, আমার তো কোনো খরচা নেই, কি হবে এতগুলো টাকা দিয়ে? আরে এভাবে হবে না, পুলিশ ডাকো। পুলিশ এসে আচ্ছা মতো ধোলাই দিলে বেরিয়ে যাবে হার কিভাবে চুরি করেছে, কোথায় বেচেছে, কত টাকা পেয়েছে, বাকি টাকা কোথায় রেখেছে, সব বেরিয়ে যাবে। বল কোথায় বেচেছিস, কোথায় বেচেছিস হার? বলবো না, আর আমি কিচ্ছু বলবো না ছোটদা। ডাকো পুলিশ, পুলিশ এসে আমাকে মারুক, সবার সামনে মারুক, ধরে নিয়ে যাক, ধরে নিয়ে যাক আমাকে ছেলে। আর তোমাদের কষ্ট করে কাউকে ডাকতে হবে না, আমি নিজে ডাকছি পুলিশ, আমি নিজে ডাকছি। বাবুজি, শুনেছো বাবুজি, তোমার অরুণ হার চুরি করেছে, ওরা তোমার অরুণকে পুলিশে দেবে। বাকি টাকা কোথায় রেখেছিস? বাবুজি, হার বিক্রি করে বাকি টাকা কোথায় রেখেছিস? তুমি কি বলছো? আমাকে আমার কাজ করতে দাও মমতা। এই বাড়ি তোর এখন মন্দির নেই, শুঁড়িখানা হয়ে গেছে, আর শুঁড়িখানায় বাস করতে গেলে যে কোনো সময় স্বভাব পাল্টে যেতে পারে। বল, হার বিক্রি বাকি টাকা তুই কোথায় রেখেছিস? বলবো না, আমি তোমাকেও কিছু বলবো না বাবুজি। পুলিশ এসে তোমার চোখের সামনে আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি তোমায় কিচ্ছু বলবো না বাবুজি। ডাকো পুলিশ, ডাকো বাবুজি, পুলিশ ডাকো। আমার মনে হয় ওর জিনিসপত্র আগে সার্চ করে দেখা দরকার, বাড়িতে পুলিশ না এনে যদি পারা যায়। সার্চ? সার্চ করো, ওর সমস্ত মালপত্র এখানে এনে সার্চ করো। তুমি অরুণকে চোর ভাবতে পারো? আমি তা বিশ্বাসই করতে পারছি। কথা বলো না মমতা, কথা বলো না। আমি জানি, ভালো করে জানি আমি কি করছি। জেনেছিস? কল খুলে তন্ন তন্ন করে খুঁজে দেখ, কল। এই তো, এই তো আমার হার। দেখেছো, দেখেছেন, দেখেছেন এটা? এই হার তোর সুটকেসে এলো কি করে? আমি কি বলবো বাবুজি, আমি তো আগের থেকে চোর হয়ে আছি। আমি যদি বলি আমি জানি না, কে বিশ্বাস করবে আমার কথা? কিন্তু বাবা, হার তো সুটকেসই আছে।
তাহলে যে টাকা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, আরো নিশ্চয়ই ছোটখাটো গয়নাও সরিয়েছে। হার বিক্রি করতে গেলে ধরা পড়ে যাবে বলে ওই ছোটগুলো বিক্রি করে ওই টাকা পেয়েছে। হ্যাঁ, আমি আরো অনেক কিছু চুরি করেছি, আরো অনেক কিছু বিক্রি করেছি। আরে তোমরা সকলে মিলে আমাকে মারো না, মারো মারো মারো। বাবুজি বাবুজি আমাকে মারো, আমাকে মারো না, আমাকে কি বলছিস যাতা? তুমি তোমার কোনো কথা বিশ্বাস করো না, নিজের চোখে দেখবে। চলো। মেজু বৌমা? হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে মদের দোকান থেকে মদের বোতল কিনে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসে, তারপর ঘরে বসে একটু একটু করে মদ খায়, গান গায়, বাধা দিলেও শোনে না। আপনার মেজু বৌমার জন্য ওর জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না। ও যখন বলছে তখন দেখেই আসুন না কথাটা সত্যি না মিথ্যে। এখনই বেরোলোকে হাতে নাতে ধরা যাবে। ঠিক আছে, গাড়ি বার করতে বল। আমাকে একটা ডিরেক্টর স্পেশাল হাফ দিন না। ডিস হাফ দে। ওই দেখো বাবা, তুমি না বলেছিলে মেজু বউ অন্যায় করলে শাসন করবে? আজ দেখবো কেমন শাসন করো। বাবার কি হয়েছে? বলুন না দাদা, বাবার কি হয়েছে? তোমার ভ্যানিটি ব্যাগটা একটু দাও তো। কি হলো? দাও। এটা আমি খুলতে পারি? খুলুন। বাবা, এবার বুঝতে পারছো তো বিয়ের আগে ওর সঙ্গে মেলামেশা করেও কেন ওকে আমি বিয়ে করতে চাইনি? আমি মানুষ চিনতে এত বড় ভুল করে ফেললাম। ও যে এত খারাপ চরিত্রের মেয়ে আমি ভাবতেও পারিনি। চম্পা, কি হয়েছে? প্রতি রাত্রে যে তোমার বোনের এক বোতল করে মদ লাগে, সে কথা তো তোমার বাবা আগে বলেন। মদ? না না, এ আপনি কি বলছেন? বাবা আজ নিজের চোখে ওকে মদের দোকান থেকে মদ কিনতে দেখেছে। ওর ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল, আমি এটা বার করেছি। না না, আমি বিশ্বাস করি না। চম্পা মদ খেতে পারে না। আমরা কি তবে মিথ্যে কথা বলছি? তোমার বোন শুধু মদই খায় না, মদ খেতে খেতে আবার গানও করে। কি রে, ওরা যা বলছে তা সত্যি? তুই মদ খাস? ওর ব্যাগে মদের বোতল পাওয়া গেছে, এরপরেও তুমি জানতে চাইছো ও মদ খায় কিনা? ওর ব্যাগের ভেতর থেকে মদের বোতল পাওয়া গেছে বলে এই নয় যে ও মদ খায়। ও আমাকে একটা চাকরি পাইয়ে দিয়েছে, তাই ওকে দেবো বলে এই ব্যাগে করে আমি একটা শাড়ি নিয়ে এসেছি। তা আমার ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে আপনারা কি বলবেন? মাঝে মধ্যে প্যান্ট শার্ট ছেড়ে আমি শাড়িও পরি। আপনি তো বিচারক ছিলেন, বলুন এই ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পরি? বলুন।
আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য, এমনও তো হতে পারে ও ব্যাগে করে মদের বোতলটা নিয়ে এসেছিল ওর স্বামীকে দেবার জন্য। না, ওকে দেবার জন্য কেন আনবো? ও কি মদ খায়? তুই কেন সবার সামনে আমার স্বামীকে ছোট করে দিচ্ছিস? আমি তো এই বিয়ে করতে চাইনি। তোরা কেন জোর করে বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমায় বিয়ে দিলি? বল কেন দিলি? খাট বিছানা সোনা দানা এসব দেওয়ার যখন তোদের মুরত ছিল না, তখন কেন এই বাড়ি বউ করে আমাকে পাঠিয়েছিলি? তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে তারাই শুধু এই সমাজে ভদ্রলোক? যে মেয়ে বিয়ে 3 মাস পরে স্বামী খাটে জায়গা পায় না, মেঝেতে মাদুর পেতে শুতে হয়, বুকের যন্ত্রণা থাকতে সে মদ খাবে না, তার কি খাবে? তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস? হ্যাঁ, খাই খাই খাই। রোজ রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি 1 বোতল করে মদ খাই। শম্পা, তোর লজ্জা করে না তুই আমার সামনে শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, ওকে মারতে হয় বাড়িতে নিয়ে গিয়ে মারো। ওঠ ওঠ, চল বাড়ি চল চল। অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে কেউ বাড়ি থেকে কুকুর বেড়াল কেউ তাড়ায় না। তুমি কাল সকালে এসে ওকে নিয়ে যাও। ভোরবেলায় উঠে ওর মুখ যেন আমাকে না দেখতে হয়। শাড়িটা দিয়ে গেলাম, যদি পারিস তো গলায় দিয়ে ঝুলে পড়িস। কাল সকালে তোকে বাড়িতে না নিয়ে গিয়ে একেবারে সোজা যেন শ্মশানে নিয়ে যেতে পারি। নাও, এটা ধরো, নাহলে রাতে খাবে কি? তোমরা এবার ঘরে যাও তো। মেজু বৌদি, আমি জানি না মদ খেলে সত্যি সত্যি বুকের যন্ত্রণা কমে কিনা। এতদিন তো খাওনি, পারলে আজ 1 গ্লাস খেয়ে নিও। কোথায় যাচ্ছ? পাপ বিদেয় হচ্ছে, সবাইকে একটু মিষ্টিমুখ করে আসি। আজ গাইতে পারবো না, এমনি এমনি খেয়ে নাও, কেমন? আমি চলে যাচ্ছি, এবার তো শান্তি। আর নিশ্চয়ই মদ খেতে হবে না, তবু যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বসে খেও। এ বাড়িতে আমার জায়গা না হলো অফিসে তো তোমার সঙ্গে দেখা হবে। রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে দিয়ে দেবো। কেউ তো আর বাবাকে দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা।
যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি। অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। সমীরণ বাবু, আসামি কর্ণ আপনার এলাকার বাসিন্দা, তার সম্বন্ধে আপনি যা জানেন মহামান্য আদালতের কাছে বলুন। কর্ণ পিতৃমাতৃহীন একজন অনাথ যুবক। সে এলাকায় দাদা হিসেবেই পরিচিত। সে নিজেই ভালো মন্দের বিচার করে তার নিজস্ব আদালতে। আব্দুল্লাহ একজন দাগী ক্রিমিনাল, কর্ণ তার ডান হাত, এবং তার কথাতেই কর্ণ সমস্ত কাজকর্ম চালায়, এবং তার নির্দেশে কর্ণ বা আসামি জয় চৌধুরীকে খুন করতে গিয়েছিল। আপনি এবার আসতে পারেন। ইওর অনার, আজ আদালতের সামনে এমন একটি মামলা এসে হাজির হয়েছে যা সাক্ষ্য প্রমাণের কোনো অবকাশ নেই। আসামি কর্ণ প্রকাশ্য দিবালোকে মহামান্য বিচারক পার্বতী দেবীর সামনে তারই সন্তান জয় চৌধুরীকে হত্যার জন্য আক্রমণ করে এবং তাকে আহত করে। ইটস আ স্ট্রেট কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার, ইওর অনার। ইওর অনার, এই হত্যার অপচেষ্টার যে মোটিভ সেটা কিন্তু খুব স্পষ্ট, কারণ এই কর্ণ মাধবপুর এলাকার আব্দুল্লাহর ডান হাত, আর সেই আব্দুল্লাহর বিরুদ্ধে ডায়েরিকৃত মামলার প্রধান সাক্ষী হলো জয় চৌধুরী। মাধবপুর থানার ডায়েরিকৃত জামাল হত্যা মামলার সমস্ত নথিপত্র আদালতে প্রমাণ হিসেবে দাখিল করা হোক। ইওর অনার, নিজের এলাকা মাধবপুরে এই কর্ণকে সবাই দাদা বলে ডাকে। কেউ কখনো তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস করে না। যদি কখনো কেউ ভুলক্রমে এই কর্ণের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দিয়ে ফেলে, তাহলে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে এই কর্ণ বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। গরিবদের ওপর যারা জুলুম করে, তাদের মুখ থেকে যারা খাবার কেড়ে নেয়, তাদেরকে যারা কষ্ট দেয়, এই কর্ণ শুধু তাদেরকে শাস্তি দেয়। ইওর অনার, অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব আইনের, আর কেউ যদি সেই আইন নিজের হাতে তুলে নেয় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি শুধুমাত্র ন্যায় আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। আইনের এই হাতের মুঠোটা যখন বন্ধ হয়ে যায়, তখন আইনকে নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় আছে উকিল সাহেব? তাহলে কি এই জয় চৌধুরীকে সরিয়ে দিয়ে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান মিস্টার কর্ণ? বলুন, জবাব দিন। এর জবাব আমার কাছে নেই। আসামির পুরো নাম? কর্ণ। আসামির বাবা মা? আমার বাবার নাম অন্যায়, মার নাম অত্যাচার। এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম। ঘেন্না হচ্ছে আমার ডিগ্রি, আর অবজ্ঞা হচ্ছে আমার পরিবেশ। নিজের বাবা মা সম্পর্কে এরকম আচরণের কারণ? কারণ কর্ণ আমার সন্তান এই দাবি নিয়ে আজ পর্যন্ত আমার বাবা আমার সামনে এসে দাঁড়ায়নি। আর আমার মা আজ পর্যন্ত আমাকে তার বুকের দুধ খাওয়ায়নি, বরং তার বদলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তা করে। তোমার পড়াশোনা? এই দুনিয়ার স্কুলে আর দারিদ্রের কলেজে। কিন্তু এগুলো তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। কঠিন বাস্তবের চেয়ে বড় বিদ্যালয় এই পৃথিবীতে আর নেই জজ সাহেবা। আর সেখানে দুটো শিক্ষক, একটা অন্যায় আর একটা অত্যাচার। আর তাদের পড়াশোনার চেয়ে কঠিন পড়াশোনা আজকের দিন আর কোনো বিদ্যালয় বা কলেজে নেই, ইওর অনার। তুমি জানো তুমি যা করেছো তার জন্য তোমার সাজা হতে পারে। অপরাধ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। আসামি কর্ণকে আদালত জয় চৌধুরীকে হত্যার অপচেষ্টার দায়ে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। জজ সাহেবা, না জজ সাহেবা, কর্ণকে সাজা দেবেন না। জজ সাহেবা, কর্ণকে সাজা দেবেন না।
পার্বতী, হ্যাঁ এই আমার প্রদীপ কাকু। তোমায় বলেছিলাম না সেদিন রাঘব রায়ের লোকের হাত থেকে এই প্রদীপ কাকু আর তার মেয়েই আমাকে রক্ষা করেছিলেন। বাহ, খুব ভালো। আমি জানতাম একদিন একদিন তোর হাতে হাত করা পড়বেই। আজ তোমার চোখে জল কেন বুড়ো? গত 25 বছর ধরে তো আমার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলোনি। দেখলেই তো দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছো। রাস্তায়, ফুটপাতে, বাড়িতে বাড়িতে বাবা মার নাম ছাড়াই তো আজ আমি বড় হয়েছি। যখনই আমি তোমার কাছে একটু স্নেহ, ভালোবাসা, নিরাপত্তার জন্য ছুটে গেছি, তখনই তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। আর তখনই আমি তোমার চোখে দেখেছি আমার জন্য ঘৃণা আর অপমান। আপনি আমার অটোটায় মারলেন কেন? গাড়ির স্টিয়ারিংটা হঠাৎ ঘুরে গেল, আমি কি করব? ভবিষ্যতে যাতে আপনার স্টিয়ারিংটা না ঘোরে তার ব্যবস্থা করার জন্য চাবিটা দিলাম। আমার অটোটা চারমাথার মোড়ে সিরাজউদ্দিনের গ্যারেজে সারাতে দেবো। ওখানে গিয়ে জেনে আসবেন যে আমার অটোটা সারাতে কত টাকা লাগবে, আর তার সঙ্গে আমার সারাদিনের রোজগারের 500 টাকা সিরাজউদ্দিনের কাছে দিয়ে চাবিটা নিয়ে আসবেন। তা না হয় হলো, কিন্তু আমি এখন কি করে যাব? অটোতে যাবেন? ও হ্যাঁ, আপনার পরিচয়টা আমার জানা হলো না। আমার নাম ঝিলিক রায়, এমএলএ প্রদীপ রায়ের মেয়ে আমি। ও তাই বলুন। তাই এতক্ষণে বুঝতে পারলাম যে আপনার ওই গাড়ির স্টিয়ারিংটা আমার অটোর দিকে ঘুরে গেল কেন। যেমন বাপটা তেমনি মেয়ে। শুনুন, আপনি একটা কাজ করবেন, আপনাদের দুজনে না একটা করে ছবি দেবেন, আমি আমার ঘরে বাঁধিয়ে রাখবো। চলুন। তুই সেই অটোওয়ালা না? আমাকে জিজ্ঞেস না করে এই ঘরে কেন ঢুকেছিস? আমি তো স্যার মুখ্য অশিক্ষিত অটোওয়ালা। থানার এত সব নিয়ম কানুন আমি। আপনি যে স্যার ঘুষের টাকা গুনছিলেন এটা আমি কাউকে বলবো না, আপনিও বলবেন না। না কি চাই তোদের? আমরা একটা ডায়েরি করতে এসেছি। কিসের ডায়েরি? আমি অটো চালিয়ে আসছিলাম, আমার অটোর পেছনে সিটে দিদিমণি বসেছিলেন। হঠাৎ জোরে গাড়ি চালিয়ে এসে এমএলএ প্রদীপ রায়ের মেয়ে ঝিলিক আমার অটোটাকে মারে। আমার অটোটা উল্টে যায়, আমরা দুজনেই পড়ে যাই। এই দেখুন না আমার হাতে চোট, আর এই দিদিমণির মুচকে গেল। কোনো প্রমাণ আছে? প্রমাণ? কিসের প্রমাণ স্যার? এই যে বললি এমএলএ প্রদীপ রায়ের মেয়ে তার গাড়ি দিয়ে তোর অটোতে ধাক্কা মেরেছে, তার কোনো প্রমাণ আছে? আমরা কি মিথ্যে কথা বলছি? আমার হাতে ব্যান্ডেজ দেখে বুঝতে পারছেন না? শুনেছি এমএলএ প্রদীপ রায়ের সঙ্গে তোর সম্পর্কটা মোটেই ভালো নয়। তার মেয়েকে ফাঁসাবার জন্য তুই যে ওর হাতে ব্যান্ডেজ বেঁধে নিয়ে আসিস, তার কি প্রমাণ আছে? তাহলে আপনি ডাক্তার ডেকে এনে পরীক্ষা করে দেখুন যে ওনার হাতে চোটটা লেগেছে কিনা। চোট হয়তো লেগেছে, কিন্তু ওটা যে এমএলএ মেয়ের জন্যই লেগেছে তার তো প্রমাণ দিতে হবে নাকি? ও তার মানে আপনি ডায়েরি নেবেন না?
বললাম তো, প্রমাণ নিয়ে আয়। প্রমাণ? এটা কি হলো? তুই আবার চড় মারলি কেন? আমি আপনাকে চড় মেরেছি? কই না তো। হ্যাঁ, আমায় চড় মেরে বলছিস চড় মারিস নি? আমি যে আপনাকে চড় মেরেছি তার কোনো প্রমাণ দেখাতে পারবেন আপনি? ওসিটা কোথায় গেল রে? ওই তো নিচে বাবা। এই কি বীরেন বাবু, আপনি চেয়ার থেকে ভাবে পড়লেন কি করে? স্যার, এই চেয়ারের পাটা হঠাৎ করে স্লিপ করে গেল। আমি কি আপনাকে তুলে ধরবো স্যার? না, আমি নিজেই উঠতে পারবো। তাহলে আপনি উঠুন, আমরা যাই। না, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। আমার তো যা করার আমি তাই করে দিয়েছি, আর আমরা এখানে থেকে কি করবো স্যার? আপনি আমার কাছে যে প্রমাণ চাইছিলেন সেটা এবারে এনারা দিয়ে দেবেন, কিন্তু আপনি কিভাবে চেয়ার থেকে পড়ে গেলেন সেই প্রমাণটা কিন্তু কেউ দিতে পারবে না স্যার। চলি। এরা এখানে এসেছিল কেন? আপনার মেয়ের বিরুদ্ধে ডায়েরি লেখাতে। উনি নাকি ওনার গাড়ি নিয়ে ওদের অটোতে ধাক্কা মেরেছেন আর অটো উল্টে গিয়ে ওদের নাকি চোট লেগেছে। বুঝুন এক। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে। আপনি কি ওদের হয়ে প্রমাণ দিতে এসেছেন? না, ওরা আমার গাড়ির চাবি আটকে রেখেছে। ডাক্তার তো বলেই খালাস। একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না? নিন্দে করার তো লোকের অভাব নেই। সবাই বলবে যে দাদা সর্বশান্ত হয়ে গেছে তাই ভাইরা দেখলো না। তার চেয়ে আমার মনে হয় দাদাকে কোনো সরকারি হাসপাতালে পাঠিয়ে দাও, সেখানে বিনা পয়সার চিকিৎসা হবে। দাদাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। মিথ্যে ভালোবাসা দেখে লাভ কি? তার মানে তুই দুনিয়ার কাছে প্রমাণ করতে চাস যে দাদাকে দেখাশোনা তুই একাই করিস, আমরা কিছু করি না? বুঝতে পারছো না কেন? সামান্য একটা চাকরি পেয়েছে বলে দেমাকে একেবারে মাটির পায়ে পড়ছে না। তো লজ্জা করে না? সামান্য একটা চাকরি করে তুই আমাদের বংশের মান মর্যাদা নষ্ট করিস। আমি একটা সামান্য চাকরি করছি বলে তোমাদের ধারণা বংশের মর্যাদা নষ্ট হচ্ছে? আর তোমরা যে দাদাকে বিনা পয়সায় হাসপাতালে রাখতে চাইছো, তাতে কি বংশের মর্যাদা বাড়ছে? জ্যোতি, এখতিয়ারের বাইরে যাবার চেষ্টা করো না। এখতিয়ারের বাইরে যাওয়ার পথ তো তোমরাই দেখিয়েছো মেজো বৌদি। যখন আমার গয়নাটা চুরি করলো অন্যজনে, আর সেই চুরির বদনামের বোঝা তোমরা চাপিয়ে দিলে সদানন্দের ওপর, তখন তোমাদের এখতিয়ার কোথায় ছিল? বড় ভাইকে যখন সিগারেট খাওয়া নিয়ে অপমান করেছিলে, তখন তোমাদের এখতিয়ার কোথায় ছিল? যখন তোমরা গ্যারান্টি পেপারে সই করতে অস্বীকার করলে, দাদার প্রিয় গাড়িটা দেনার দায় পাওনার হাতে চলে গেল, তখন তোমাদের এখতিয়ার কোথায় ছিল? আমি আর চোখের সামনে দেখতে পাচ্ছি দাদা সর্বশান্ত হয়ে তিলে তিলে চলে পুড়ে মরছে, আর তোমরা দিনের পর দিন সুখের ফোয়ারা ওড়াচ্ছ। আমার তো মনে হয় পাওনাদারদের চেয়ে তোমরাই দাদাকে বেশি অসম্মান করছো। তোমাদের অপমান, তোমাদের অত্যাচার দাদাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর দাদার এই দুঃখের দিনে তোমাদের মতো বিশ্বাসঘাতকরা না থেকে যদি সদানন্দের মতো সৎ ভাই থাকতো, তাহলে দাদা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারতো। সাবাস রমেশ, ছোট বোনের গায়ে হাত তুলে আজ সত্যি বড় ভাইয়ের পরিচয় দিয়েছিস। জ্যোতি, দুঃখ না করে শুধু একটা কথা মনে রাখবি, যে দাদার হাতে এতদিন ধরে রাখি পরিয়ে এসেছিস, সেটা রাখি বন্ধনের হাত নয়, অভিশাপের হাত। কোন ভাই কখনো ছোট বোনের গায়ে হাত ওঠায়? যখন তাকে ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য হাত ওঠায়। না 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 না, ও এমন কিছু অপরাধ করেনি যে ওকে শিক্ষা দিতে হবে। ও তো শুধু তোমাদের আসল চেহারাটা দেখার জন্য তোমাদের মুখের সামনে আয়নাটা ধরেছিল। তোমরা যে অপরাধের ছায়া দেখে চমকে উঠবে, ও বেচারা কি করে বুঝবে? দাদা, স্পষ্ট করে জানাও তুমি কি বলতে চাও। আমাদের উপর যখন এতই ঘেন্না, তখন সম্পর্ক ছেদ করে দিলেই তো পারো। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের মায়ের মৃত্যু শয্যায় তোমাদের দাদা তাকে কথা দিয়েছিল যে কোনোদিন তোমাদের চোখে জল ফেলতে দেবে না। তখন কি সে জানতো যে একদিন তোমাদের জন্য তাকেই চোখে জল ফেলতে হবে? আজ তোমরা সম্পর্ক ছেদের কথা বলছো। বলতে বাধ্য হচ্ছে, দাদা নিজের দোষে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিক্রি করেছিল, তাতে তো আমাদেরও ভাগ ছিল। তা থেকে দাদা আমাদের বঞ্চিত করেনি। আমিও বলতে বাধ্য হচ্ছি,
তোমরা কানা করে রোজগার করে দাদার হাতে তুলে দাওনি, উল্টে দাদার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফ্যাক্টরি বানিয়েছো, আর তার লাভের টাকাগুলো সিন্ধুকে তুলে রেখেছো, আর তারপরে সম্পত্তির ভাগ চাইছো। জ্যোতি, বড় বড় কথা বলবে না। দাদা সর্বশান্ত হয়ে যাবার পরে সংসারটা কার টাকায় চলেছে? আমাদের টাকায়। এই যে দাদা দুবেলা দুটো খাচ্ছে, কোনদিন খবর নিয়েছো টাকাটা কোত্থেকে আসছে? দাদা, আমাদের কর্তব্য আমরা ঠিকই করছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমাদের সুখটাকে তুমি কেড়ে নেবার চেষ্টা করো না। তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটাই অধিকার কেড়ে নিতে চাই। তোমাদের দুজনের ভেতর কেউ আমার চিতায় আগুন দেবে না। সে অধিকার আমাদের থাকবে কেন? চিতায় আগুন দেবার অধিকার তো একমাত্র সন্তানের। কিন্তু আফসোস হয়, জানি না কোন পাপে বৌদির সন্তান হলো না। আর এটাও বুঝি দাদা, মন থেকে তুমি কোনোদিন আমাদের ভালোবাসতে পারবে না, কারণ যতই হোক আমরা তো তোমার সৎ ভাই। আর কর্তব্য হিসেবে বলে যাচ্ছি, আমি রিনা সুরেশ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাধা দেবার চেষ্টা করবে না। বড় সাহেব, আপনার এই ঘড়িটা। এই ঘড়িটা আপনি কোথেকে পেলেন? এটা তো আমি সদানন্দকে উপহার দিয়েছিলাম। আগে কদিন আগে সদানন্দ এই ঘড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল। আমি প্রথমে টাকাটা দিতে চাইনি, তখন আমায় বলল বড় সাহেবের কাছে একটা কানা করিও কিছু নেই, যদি তার দুঃসময় টাকাটা কাজে লাগে। তাই কদিন আগে দোকানে এসে বন্ধকি টাকাটা ফেরত দিয়ে বলল তুমি বড় সাহেবকে এই ঘড়িটা ফেরত দিয়ে এসো। সদানন্দ এখন কোথায় আছে বলতে পারেন? তা তো বলতে পারবো না বড় সাহেব। আচ্ছা, আমি তাহলে চলি। এখন আমার মনে হচ্ছে ঘড়িটা বিক্রি করেও আমাকে মানত করার টাকাটা দিয়েছিল। সাবিত্রী, যে দেবতাকে আমার ফুল দিয়ে পুজো করার কথা, তাকে আমি অপবিত্র ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি। ফিরিয়ে দাও সাবিত্রী, আমার সদানন্দকে ফিরিয়ে দাও। দাদা, কালকে লরি নিয়ে আমার লোক আসবে, পারলে ফার্নিচার গুলোর বাকি জিনিসগুলো পাঠিয়ে দেবে। ফার্নিচার কেন? এবারে থেকে কেউ বেরোতে পারবে না যতক্ষণ আমি মেজে বৌদির গয়নাগুলো সার্চ করছি। বাড়ির কুকুরগুলোকে চেন দিয়ে বেঁধে রাখলে তবেই তারা জব্দ থাকে। আমার দাদা সেই কুকুরগুলোকে খুলে রেখে লাই দিয়েছে বলেই আজ তারা তো ঘেউ ঘেউ করছে। কি মেজে বৌদি, তুমি নাকি বড় বংশের মেয়ে? আমি না একটা সামান্য চাকরি করে বংশ মর্যাদা নষ্ট করেছি, কিন্তু তুমি আমার হাতটা চুরি করে বাপ 14 পুরুষের মুখে চুনকালি ছিটিয়ে দিলে কেন? দাদা, এক্ষুনি পুলিশ ডেকে অ্যারেস্ট করে দাও। না জ্যোতি, ক্ষমা করে দে। ক্ষমার চেয়ে বড় জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই। রমেশ, সুরেশ, আমি থাকতে কোনদিন তোদের অসম্মান হবে না। আশীর্বাদ করছি, সুখে থাক, ভালো থাক, সুখে থাক, ভালো থাক। দাদা, এত কিছু অন্যায় করার পরও তুমি সহ্য করলে, আমি কিন্তু ছাড়বো না। সময় এলে সকলের সামনে ওদের মুখোশ আমি খুলে দেবই।